ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, আমি রুদ্র। দি হন্টেড হারমোনিজের এই বিশেষ নিবেদনে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা এক ভয়াবহ কাহিনী, তারানাথ তান্ত্রিক ও জল পিশাচির আতঙ্ক। প্রাপ্ত মনস্ক শ্রোতাদের জন্য রচিত এই গল্পে আপনাদের নিয়ে যাব এক ভয়াল গ্রামে, যেখানে আতঙ্কের ছায়ায় ঢেকে আছে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত। এক ভয়ঙ্কর পিশাচিনী, তার ভয়ে কাঁপছে সবাই। তারানাথ কি পারবে এই পিশাচিনীকে দমন করে ভীত গ্রামবাসীদের মনে শান্তি ফেরাতে? জানতে হলে শুনুন দি হন্টেড হারমোনিজের এই শিহরণ জাগানো নিবেদন, তারানাথ তান্ত্রিক ও জল পিশাচির আতঙ্ক। ওই দিঘির কাছে একেবারেই যাওয়া যাবে না, এতে এতে আশঙ্কা রয়েছে। একবার যদি সে পা টেনে ধরে তাহলে ওই ডোবার গভীরে তলিয়ে যেতে হবে। গ্রামের ছেলেটির মুখে এই কথাগুলি শুনে কানে তোলে না পুরোহিত মশাই। যা হবার হবে, ওসব নিয়ে আমি একেবারেই ভয় পাই না। কি করতে পারবে সে? আমি হলাম মায়ের ভক্ত, নিয়মিত মায়ের পূজা করি। আমার কাছে নিজেকে রক্ষা করবার ক্ষমতা রয়েছে। পুরোহিত মশাই কিছু না বুঝেই সেদিকে এগিয়ে যেতে থাকেন। এমন সময় তীব্র বেগে ঝড় শুরু হয়। হু হু করে বাতাস বইতে থাকে। চারিদিক থেকে হাওয়ার প্রভাব এগিয়ে এসে যেন এই ক্ষেত্রটিকে ঘিরে ধরতে থাকে। গ্রামের ছেলেটি আবারও চিৎকার করে বলতে শুরু করে, যাবেন না, যাবেন না, দয়া করে ওদিকে যাবেন না। আমার কথাখানা শুনুন পুরোহিত মশাই, আমি হাত জোর করে বলছি আপনাকে। গ্রামের ছেলেটি আবারও চিৎকার করতে থাকে। পুরোহিত মশাই কোনো কথাই কানে তোলেন না। ওই পথ ধরে এগোতে থাকেন তিনি। এগোতে এগোতে এসে পৌঁছন ওই শুনশান অঞ্চলটির একেবারে সামনে। চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। জঙ্গলের মধ্যে থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। পুরোহিত মশাইয়ের গায়েও একবার কাঁটা দিয়ে ওঠে। তিনি মনে মনে বলে ওঠেন, ওদিকে যাওয়া কি ঠিক হবে? বাতাসের সনসনানির শব্দটা হঠাৎ করে এভাবে বেড়ে যাচ্ছে কেন? এতক্ষণ তো পরিবেশ দিব্যি স্বাভাবিকই ছিল, তাহলে এখন এমনটা হচ্ছে কেন? কি রয়েছে এখানে? এমন সময়ে দমকা হাওয়ার রেশটা বড়ই অস্বাভাবিক হয়ে ওঠে। সেটি ধীর গতিতে এগিয়ে আসতে থাকে পুরোহিতের দিকে। আর সেই সঙ্গে বাতাসের মধ্যে মিশে থাকা ফিসফিসানির শব্দটাও যেন পুরোহিতের কানের কাছে এসে বলতে শুরু করে, এদিকে এসো, আমি যে তোমার অপেক্ষায় বসে রয়েছি। এদিকে এসো, এসো বলছি। কিছুক্ষণের মধ্যেই সেই শব্দ আর কথাগুলো বাতাসের ভার সইতে না পেরে আবারও কোথায় যেন গায়েব হয়ে যায়। পুরোহিতের মধ্যে ততক্ষণে একটা ভয় কাজ করছিল ঠিকই, কিন্তু ওই কণ্ঠস্বরটি যেন এক তীব্র আকর্ষণের সৃষ্টি করে তার মনে। তিনি ভাবেন, না, ওদিকে যেতেই হবে। কেউ ডাকছে আমাকে, কিন্তু আমি কি করছি? আমি যে কোনো দিনও কোনো নারীতে আকর্ষিত হইনি, তবে আজ কেন এমনটা ঘটছে আমার সাথে? তবে কি? না না, কিছুতেই না। কি ভাবছি আমি? কি সব ভাবছি? পুরোহিত নিজেকে বারংবার প্রশ্ন করতে থাকে। আর ঠিক সেই সময়ে আবারও কেউ যেন নুপুরের শব্দ করতে করতে এগিয়ে আসতে থাকে তার দিকে, অথচ কাউকেই দেখতে পাওয়া যায় না। আবারও সেই মৃদু হাসির রেশ, আবারও সেই আকর্ষণের ইঙ্গিত।
কিন্তু কোথাও কেউ নেই, কারোর অবস্থান নেই। তবে কে কে এভাবে ডেকে চলেছে তাকে? এসো, আমার কাছে এসো, এসো বলছি, কিচ্ছু হবে না। আমাকে কেউ ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আমি এত ভুল শুনতেই পারি না। অবশ্যই কেউ ডাকছে, কিন্তু কে সে? আমি যে কাউকে দেখতেই পাচ্ছি না। ভয় নেই, আমার স্পর্শে তুমি নতুন জীবন পাবে। এগিয়ে এসো, এসো বলছি। না না, শয়তান, তুই কি ভেবেছিস তুই আমাকে কবজা করবি? আমি আজকে তোকে শেষ করতেই এখানে এসেছি। তাই বুঝি? এত সহজ? আচ্ছা বেশ, আয় এইদিকে, আয় কাছে আয়, তবে তো আমাকে ছুঁতে যাবেন পারবি। না, যাবেন না ওদিকে। কিভাবে ও যে আলেয়া, আপনি যে জলের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কথাখানা শুনুন, শুনুন, এদিকে আসুন, এদিকে আসুন। যাবেন না ওদিকে। ওদিকে গেলে আপনার মৃত্যু নিশ্চিত। আমি আপনাকে বাঁচাতে পারবো না, আমার কথা শুনুন। কি করব আমি এবার? এক্ষুনি যদি কিছু না করা যায়, তাহলে তো পুরোহিত মশাইয়ের প্রাণ চলে যাবে। ছেলেটি এগোতে থাকে, কিন্তু শেষ রক্ষা আর হয়ে ওঠে না। সে দেখে ডোবার ওই কালো জলের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছেন পুরোহিত মশাই। বাঁচাও, বাঁচাও আমাকে! পুরোহিতের চোখের সামনে ভেসে উঠতে থাকে এক বিভৎস চেহারা, একটি ভয়ঙ্কর রমণীর মুখ। তার চোখের সামনেটাকে একেবারে ধোঁয়ায় আবিষ্ট করে ফেলে। তিনি দেখেন মেয়েটির চুলগুলো খোলা, হাওয়ায় উড়ছে। কি ভয়ঙ্কর তার সেই দৃষ্টি! একটুও পলক পড়ছে না। সে এক দৃষ্টে তাকিয়ে ওই পুরোহিতের দিকে। সে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে তার দিকে। এরপর বলে, এতক্ষণ তুই ভাবছিলিস আমি কোন মহাময়ী হব, তাই না? যে মোহের জালে জড়িয়ে ফেলবে তোকে, কামের সুখ দেবে। আমিও জানি পুরোহিত, তুই যতই নিজেকে আজীবন এসবের থেকে দূরে সরিয়ে রাখিস না কেন, তোর মনের ভিতরেও লালসার মেঘ জমেছে। তুই সবের থেকে কিভাবে দূরে সরে থাকবি? কিন্তু আমার আসল রূপ দেখ এবারেও কি তোর কাম বাসনা জাগছে? কে রে, মুখে কোনো কথা সরছে না কেন? বল। পুরোহিত মশাই বোবা বাক্সের মতো সেদিকে চেয়ে আছেন। তিনি কোনো প্রশ্নের জবাব দিতে পারেন না। আমাকে ছেড়ে দাও, ঠক ঠক করে কেবল ছেড়ে দাও কাঁপতে বলছি। থাকেন। আমি কিছু করিনি, আমাকে যেতে দাও। আর তুই এখানে ফিরে এলি? তুই তো মরে গেছিলিস। পুরোহিতের কথা শেষ হতে না হতেই একটা লম্বা হাত সেদিকে বাড়িয়ে দেয় ওই পিশাচি। আর সেই হাতের থেকে বেরিয়ে আসা ধারালো নখ দিয়ে পুরোহিতের গলার নলিটা কেটে দেয় সেই পিশাচি। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আর সেই পিশাচি ওই রক্তগুলোকে জিভ দিয়ে চেটে চেটে খেতে থাকে। আমি খুব শান্তি। এরপরেই সেই পুরোহিতের শরীরটাকে ধীরে ধীরে ওই ডোবার কালো জলের ভিতরে আবিষ্ট করে ফেলতে থাকে। দূর থেকে ছুটে আসা ওই ছেলেটি ডোবার একেবারে কাছে এসে দেখে পুরোহিতের গোটা শরীরটা ডুবে গিয়েছে ডোবার জলে। ছেলেটি মাথায় হাত দিয়ে বসে পড়ে। এবারে ও গিলে খেলি? তবে তুই গিলে খেলি? সেই খেলি? হ্যাঁ, কি জবাব দেবো আমি জমিদার মশাইকে? পুরোহিত মশাই ছিলেন এই গ্রামের হত্যা কর্তা বিধাতা। তাদের সিদ্ধান্ত মেনেই চলেন আমাদের জমিদার মশাই। এবার যে অনর্থ ঘটে যাবে, আমি যে এসবের সবটা জেনেও কিছু জবাব দিতে পারবো না। রতন দুরু দুরু বুকে সেদিন ওই ঝড়ের রাতেই ফিরে যায় গ্রামে। নিজের কুটিরে প্রবেশ করেই দরজাখানা বন্ধ করে দেয়। এমন সময়ে তার মা এসে হাজির হন। কি ব্যাপার রে বাবা,
এত রাতে তুই কোথা থেকে ফিরছিস? আর তোর চেহারার অবস্থা এমন হলো কিভাবে? আরে বলবি তো, কি হয়েছে বাবা? হ্যাঁ, এমনটা করছিস কেন? মা 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 গো মা। আরে বাবা, ওরকম আমতা আমতা করছিস কেন? বলবি তো, বল না বাবা, কি হয়েছে? ওই কালো দিঘির পিশাচিনি খেয়েছে আমাদের পুরোহিতকে। আমি আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি সবটা। কিন্তু কিন্তু মা, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি আমি অনেকবার পুরোহিত মশাইকে বারণ করেছিলাম, কিন্তু এরপরে উনি উনি আমার কোনো কথাই শোনেননি। জেদ ধরলেন নদীকে যাবার জন্য। উনি উনি নাকি ওই পিশাচিনিকে শেষ করবেন। পারেননি, উনি পারেননি মা। সে কি, কি সর্বনাশ হয়ে গেল রে রতন? হ্যাঁ, এ কি সর্বনাশে কাণ্ড ঘটে গেল? ওই জায়গাটা যে অভিশপ্ত, এ তো সকলেরই জানা। এরপরেও আজকে অমাবস্যার রাতে পুরোহিত মশাই কেন গেলেন সেখানে? এ যে চরম সংকট। এবারে কি হবে বাবা? জমিদার মশাইকে কি জবাব দিবি তুই? তিনি তো ভাববেন তুই ইচ্ছে করে ওনাকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়েছিস। তাহলে তাহলে এবার কি হবে? হ্যাঁ। মায়ের কথাগুলো শুনে ভয়েতে সিঁটিয়ে যায় রতন। সে কিছুই বলতে পারে না, কেবল মায়ের কাপড়ের আঁচলটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে অঝরে কাঁদতে থাকে। এভাবে সেদিন রাতটা কেটে যায়। পরের দিন পুরোহিতের কোনো খোঁজ না পাওয়া যাওয়ার কারণে গোটা গ্রামে ঢিঢি পড়ে যায়। চারিদিকে ওনাকে খোঁজ করতে থাকে সকলে। এমন সময়ে ডোবার এক পাশে একটি কাটা হাত পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। সেই হাতের আঙুলের সাথে থাকা ওই আংটিগুলো দেখা মাত্রই সকলে চিহ্নিত করতে পারে যে সেটিই পুরোহিত। জমিদারের চোখে পড়ে বিষয়টি। জমিদার প্রতাপ নারায়ণ বর্মন এগিয়ে আসেন সেই দিকে। পুরোহিতের এমন অবস্থা দেখে তিনি অস্থির হয়ে ওঠেন। এরপর ওই ডোবার দিকে নিজে এগিয়ে যেতে থাকেন। এমন সময়ে এক ওঝা সেখানে এসে দাঁড়ায়। তিনি প্রতাপ নারায়ণের পথ অবরোধ করে বলেন, না, আপনি ভুলে ওদিকে পা বাড়াবেন না জমিদার মশাই। যদি নিজের প্রাণ বাঁচাতে চান তাহলে একেবারে একা ওই দিকে এগোবেন না। এ ভারী পুরনো অভিশাপ জানবেন। এই অভিশাপের হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয়, এটা স্মরণে রাখবেন। তাই আপনি কদাচিৎ ওই দিকে এগোতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ওই ওঝার কথা শুনে মারাত্মকভাবে অস্থির হয়ে ওঠে জমিদার প্রতাপ নারায়ণ। এরপরে কিছুটা শান্ত হলে তিনি বলে ওঠেন, তবে কিভাবে এই বিপদের হাত থেকে রক্ষা পাবে এই গ্রাম? কারণ এটা নতুন নয়, এর আগেও বহুবার বহু মানুষের প্রাণ গেছে ওই ডোবার মধ্যে ডুবে। আর এই ডোবার মধ্যে আখেরে আছেটা কি সেটা কেউই তো আন্দাজ করতে পারছে না। কোথায় ওই রতন? কোথায়? ওখানে 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 কি আছে আমি দেখেছি জমিদার মশাই। তবে তবে যা আছে সেটা কোনো সাধারণ বিষয় নয়। আমি আমি একটি নারীকে এলো চুলে পুরোহিতের রক্ত খেতে দেখেছি। কি ভয়ঙ্কর দৃশ্য, কি ভয়ঙ্কর দৃশ্য! আমি চাই না, কোনো মতেই চাই না সেদিকে যেতে। আর আর আপনিও যাবেন না। এই বলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় রতন। জমিদার মশাইও চিন্তায় ডুবে যান। ওঝা আবারও তার সামনে এগিয়ে এসে বলেন, ছেলেটি যা বলছে 100% সত্যি। ওই ডোবায় এক পিশাচিনীর ছায়া রয়েছে। এতকাল ধরে আমিও তাকে কবজা করবার চেষ্টা করে চলেছি, কিন্তু পারিনি। একে আমার মতো সাধারণ ওঝা বা তান্ত্রিক জব্দ করতে পারবে না। এর জন্য পরম প্রতাপশালী তান্ত্রিকের প্রয়োজন। তবে কে হতে পারে এমন শক্তিশালী তান্ত্রিক? আছে একজন।
পশ্চিমের দিকে বেলুয়া নামক এক গ্রামে তিনি বাস করেন। ওই গ্রামের প্রতিটি মানুষই তার আশীর্বাদ ধন্য বলতে পারেন। পারলে একমাত্র তিনিই পারবেন এই ডোবার পিছনে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ দিতে, না হলে কেউই পারবে না। ওনার নাম কি? ওনার নাম তারানাথ তান্ত্রিক। আমি এই নামেই ওনাকে চিনি। আমি অনেক কাল পূর্বে একবার এক বিশেষ পুজোয় তার দর্শন লাভ করেছিলাম। উনি কালী মায়ের একনিষ্ঠ ভক্ত। আমি সেবারে ওনার হাতে এক বিশেষ চমৎকার ঘটতে দেখেছিলাম। তিনি মাকে স্বয়ং এনেছিলেন এই ভূতলে। আমরা সকলেই সেই মুহূর্তটিকে হাঁ করে দেখছিলাম। কারুর মুখ থেকেই কোনো কথা সরেনি। তিনি পারেন, অনেক কিছুই পারেন। অনেক অত্যাশ্চর্য ক্ষমতা রয়েছে তার মধ্যে। ওনার কাছে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে ওনার সাক্ষাৎ দর্শন লাভ করা। উনি কি আদেও গ্রামে রয়েছেন? উনি থাকুন বা না থাকুন, আমাদেরকে হাল ছাড়লে চলবে না। যে করেই হোক ওখানে পৌঁছতেই হবে আমাদেরকে, না হলে উপায় নেই। এই গ্রামকে রক্ষা করবার আর কোনো রকমেরই উপায় আমি দেখছি না। কি করব বলতে পারেন? ওঝা জমিদারের কথায় সহমত পোষণ করলেন। এরপরে তিনি এগিয়ে চললেন তার সাথে তারানাথের সন্ধানে। সেদিন রাতেও ঝড় বৃষ্টি শুরু হলো। সেই ঝড় বৃষ্টির মধ্যে থামতে চাইলেন না তারা, এগিয়ে চললেন। তারপর অনেক কষ্টে পৌঁছলেন সেই গ্রামে। ওঝা বললেন, গ্রাম যে একেবারে শুনশান, এখানে কোথায় তার খোঁজ করব? এমন সময়ে তারা একটি কুটির দেখলেন। সেখান থেকেই ভেসে আসছিল মন্ত্রধ্বনি। সেই ধ্বনি কানে আসতেই তারা সেদিকে এগিয়ে দেখলেন গেরুয়া পোশাক পরিহিত একজন লোক মেঝেতে বসে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। নমো সোম সমায় নমো, ওম সোম সমায় নমো। লোকটার চেহারা খানিক বদলে গিয়েছে জমিদার বাবু। গাল ভর্তি দাড়ি দেখতে পাচ্ছেন? ইনি সেই ব্যক্তি। সময়ের সাথে সাথে ওনার হুলিয়ায় অনেক পার্থক্য এসে গিয়েছে। সেই ওঝা ওই কুটিরের চৌকাঠের দিকে পা বাড়াতে যাবেন, এমন সময় তারানাথ তার দিকে ডান হাত বাড়িয়ে তাকে ওখানেই রুখে দাঁড়াতে বললেন। বেশ কিছুটা ভস্য দিয়ে সেদিকে ছুঁড়ে দিলেন। সাথে সাথে ওই স্থানে আগুন জ্বলে উঠল। এটি দেখবার সাথে সাথেই দুজনে চরম ঘাবড়ে গেলেন। এরপরে আর ঘরের ভিতরে প্রবেশ করার সাহস হলো না কারোরই। কিছুক্ষণ বাদে তারানাথ স্বয়ং উঠে দাঁড়ালেন। এরপরে তিনি দরজার কাছে এসে বললেন, একটা কালো ছায়া আপনাদের সাথে এসেছে। সেটাকে আপনারা অবলোকন করতে না পারলেও আমি করেছি। আর ঠিক সেই কারণেই ওই ভস্য ছুঁড়েছি, যাতে সেটি গায়েব হয়ে যায়। চিন্তা নেই, আর সে নেই। কেউ তাকে আপনাদের সাথে পাঠিয়েছিল, যাতে আপনারা কোথায় যাচ্ছেন, কার সাথে সাক্ষাৎ করছেন, এসবের হদিশ সে দিতে পারে। এখন আপনারা অবশ্য বিপদমুক্ত। তবে যা আপনাদের পিছু নিয়েছে তা দেখে একেবারেই মনে হয় না যে সেটি সাধারণ কোনো শক্তি। এ এক ভয়ানক শক্তি। নাইলে এর অনুচরেরা এত শক্তিশালী আর ভয়ানক কিছুতেই হতে পারে না। আসুন, আপনারা ভিতরে আসুন, আসুন আসুন। এই ঝড় জল মাথায় নিয়ে আখেরে আপনারা এলেন কিভাবে? তারানাথের কথায় জমিদার প্রতাপ নারায়ণ ও সেই ওঝা কুটিরে প্রবেশ করলেন। এরপরে তারানাথ মেঝের উপরে একটি শতরঞ্চি পেতে তাদের বসতে দিলেন। তারপর বললেন, আপনাকে দেখে তো কোনো স্থানের জমিদার বলেই মনে হচ্ছে। আপনার পোশাকেই শুধু নয়, আপনার লালিত্যেও মুখে এই অভিজাত্যের প্রভাব স্পষ্ট। আমি তো ভাবতেই পারছি না যে আপনি এতটা বুঝে ফেললেন।
আমার সাথে ক্ষণিকের আলাপে কথা না হওয়া সত্ত্বেও যে মানুষ এত কিছু অনায়াসে বলে দিতে পারেন, তিনি তো দিব্য পুরুষ না হয়ে যায়নি না। সত্যি আপনার সাক্ষাৎ দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি বাবা। আমি জীবনে বহু মানুষ দেখেছি, তাই মানুষের হুলিয়া দেখে বলে দিতে পারি। আপনি যে আশঙ্কায় ভুগছেন সেটিও আপনার মুখ থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। কি সেই আশঙ্কা যা এই ঝড় জলের রাতে আপনাদেরকে এত দূরে টেনে নিয়ে এসেছে? ওঝার মুখ থেকে প্রথম শব্দটি বেরোনোর সাথে সাথেই তারানাথ নিজেকে কলকাতার বাসভবনে উদ্ধার করলেন। তিনি খাটের উপর শুয়েছিলেন। হঠাৎ করে তার চোখ খুলে গেল। তিনি দেখলেন তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। এমন সময়ে তড়িঘড়ি উঠে বসে পড়লেন তিনি। চারি এসে জলের গ্লাসটা তার মুখের সামনে ধরে বলল, একবার বাইরের দিকে তাকিয়ে দেখো বাবা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে হয়ে চলেছে মেঘের গর্জন। কোনো হদিশ আছে? তারানাথের চোখ গেল বাইরের দিকে। তিনি বললেন, হায় রে, এ কি বৃষ্টি, অসময়ের বৃষ্টি। সত্যিই তো। তারপরে আজকে মনে হয় আবার রবিবার, কি তাই না? হ্যাঁ, আজকে কেন যে আমার মুষলধারে বৃষ্টি শুরু হলো কে জানে। আজকে তো বিকেলে আবার কাকা বাবুদের আসবার কথা। 2 সপ্তাহ ধরে তো তাদের কোনো টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। আজকে জানি না কেন মন বলছে যে তারা আসবেই। চারির কথাখানা শেষ হতে না হতেই দরজায় ঠক ঠক শব্দ হলো। সেদিকে এগিয়ে গেল চারি। ভিজে গায়ে চট করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন বিভূতি ও কিশোরী সেন। এরপরে তড়িঘড়ি করে ঘরের ভিতরে ঢুকে গেল দুজনেই। চারি তারানাথকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই দেখো বাবা, বলেছিলাম না তোমাকে ওনারা ঠিক এসে পড়বেন। দেখো, ওনারা এসেও পড়েছেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা কি ব্যাপার কিশোরী? এই দেখুন ঠাকুরমশাই, আপনার পছন্দের জিনিসটা কিন্তু আমরা ঠিকই নিয়ে এসেছি। এত দুর্যোগের মধ্যেও কিন্তু এই দুয়ের কথা আমরা একেবারেই ভুলে যাইনি। কথাগুলো বলেই কিশোরী সেন সামনের টেবিলে রাখা তেলে ভাজা এবং পাসিং শোয়ের প্যাকেটখানা এগিয়ে দিলেন। এরপরে বললেন, এই নিন ধরুন ঠাকুরমশাই। কি এগুলো সব আপনার পছন্দের জিনিস তো? সে আর বলতে, পছন্দের তো বটেই। তা বেশ বেশ ভালোই করেছো তোমরা। আজকে এসে তোমরা একদমই ভালো করেছো। আমি এতদিন ধরে তোমাদের কথাই ভাবছিলাম। এতদিন ধরে তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে আসোনি কেন বলো তো? আসলে অফিসের কাজের চাপটা একটু বেশি ছিল, বুঝলেন, ওই কারণেই তো আসতে পারিনি। তবে এই আজকের দিনটাতে যে আসতেই হবে এটা আগেই ঠিক করে রেখেছিলাম বই কি। দেখুন না, চলে এলাম। এসব কথা এখন ছাড়ুন দেখি ঠাকুরমশাই। আজকে যে আবহাওয়া, তাতে একখানা জমাটি ভূতের গল্প হলে কেমন হয় বলুন তো দেখি। সে তো বুঝলাম, কিন্তু কিসের উপরে আজকে তোমাদের কাহিনীখানা শোনাই বলো তো দেখি। হ্যাঁ, মনে পড়েছে। আজকে সকালেই একটা ঘটনার কথা মনে পড়েছিল। অনেকদিন আগেকার কথা বলতে পারো। আজকে স্বপ্নে সেই বিষয়টা আরেকবার চোখের সামনে ভেসে উঠতেই আমি এক প্রকার চমকে উঠেছিলাম। তাহলে আজকে তোমাদেরকে বরং সেই বিষয়টির উপরেই কাহিনীখানা শোনাই বরং। তারানাথ নিজের সাবলীল মেজাজে পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এটা বেশ কয়েক বছর আগেকার ঘটনা, বুঝলে হে কিশোরী। তখন আমার বয়স এই ধরো 42 হবে, একটু মাঝ বয়সী বলতে পারো। ততদিনে আমি ভারতের নানান স্থানে ভ্রমণ করে নিয়েছিলাম, তীর্থই বলতে পারো। ওই সব স্থান দর্শনের মধ্যে দিয়ে আমি নিজের সাধনার ক্ষমতাকে আরো অনেক বেশি বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এসবের মধ্যেও সর্বদাই নিজের শৈশবকে হারানোর একটা ক্ষোভ লেগেই থাকত। মনে হতো মানব কল্যাণের পথে বেরিয়ে আমি আমার নিজের জীবনের আনন্দের মুহূর্তগুলোকেও একেবারে নষ্ট করে ফেলেছি, যেগুলো আর কোনো দিনও ফিরে আসবে না।
এইসব নানান চিন্তা তখন আমাকে কুরে কুরে খাচ্ছিল। তাই মনটাকে শান্ত করার উদ্দেশ্যে আমি পশ্চিম হিমালয়ের দিকে রওনা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কিন্তু সে পথ অনেক দীর্ঘ পথ ছিল, সে পথ অনেক দুর্গম পথও ছিল বইকি। কিন্তু তবুও নিজের মনকে এক প্রকার যেভাবেই হোক মানিয়ে নিয়েছিলাম বলতে পারো। এরপরে আমি সেই উদ্দেশ্যেই বেরিয়ে যাব, এমন সময়ে দুই ব্যক্তি এসে ভিড়লেন আমার দরজায়। একজন ওঝা, আরেকজন ছিলেন জমিদার, তার নাম প্রতাপ নারায়ণ। আমি এর পূর্বে তাদের কাউকে কোনোদিনও দেখিনি বলতে পারো। তবে ওই ওঝাটির মুখেই তাদের গ্রামের ইতিবৃত্তের বিষয়ে নানান কথা জানতে পেরেছিলাম। সে তো কোনো সাধারণ বিষয় ছিল না, বিষয়টা ছিল বেশ গুরুতর। এমনটা এর পূর্বে কোনোদিনও শুনিনি বলতে পারো। ডোবার মধ্যে আতঙ্ক। ওদের ধারণা ছিল ডোবার মধ্যে নাকি কোনো পিশাচির বাস রয়েছে, যাকে খালি চোখে দেখতে পাওয়া যায় না। তবে সেই নাকি একে একে গ্রামের সকল নিরীহ মানুষদেরকে শেষ করে চলেছে। এর আগে এমন ধরনের পিশাচির বিষয়ে কোনোদিনও শুনিনি। জীবনে প্রথমবার এমন একটা বিচিত্র অভিজ্ঞতার শিকার হয়েছিলাম বলতে পারো। তবে সেই অভিজ্ঞতা একত্রে কতখানি কার্যকারী ভূমিকা গ্রহণ করেছিল সেটাও খুলে বলতে পারবো না। তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছে এক রহস্য, যেটি অতীতের সাথে জড়িত। অতীতকে জানতে পারলে তবেই এই রহস্যের সন্নিকটে পৌঁছাতে পারাটা সম্ভব হবে বলেই আমার ধারণা জন্মেছিল। আমিও ঠিক সেইভাবেই এগুতে শুরু করলাম। ওদের মুখ থেকে সবটা শুনলাম, এরপরে বললাম, এই মুহূর্তে তো সেভাবেই কিছু বুঝতে পারা যাচ্ছে না। আমাকে ওই গ্রামে গিয়েই গোটা বিষয়টা খতিয়ে দেখতে হবে, তবেই আমি এসবের আড়ালে লুকিয়ে থাকা রহস্যের সন্ধান করতে পারব। আপাতত আপনারা এখানেই বিশ্রাম করুন। আজকের এই বিপর্যয়ের রাতে বেরোনোটা একেবারেই ঠিক কাজ হবে বলে আমার মনে হয় না। কালকে ভোর হওয়ার সাথে সাথেই আমরা বরং বেরিয়ে পড়ব। রাস্তায় কাদা থাকবে, একটু সামলে চলতে হবে। আপনি জমিদার মানুষ বলে কথা, এভাবে চলাফেরা করাটা তো আপনার শোভা পায় না, তাই না? আমি জমিদার হতেই পারি, কিন্তু মানুষের সুরক্ষাই আমার পরম ধর্ম। তাই আমি সানন্দে এই সমস্ত বিষয়গুলিকে মাথা পেতে নিতে পারি। তাতে আমার কোনো অসুবিধা হবে না। আপনি কেবল আমাদের সাথে চলুন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার মুখে এমন কথা শুনে সেদিন আমি খুবই খুশি হয়েছিলাম। আমরা ভাবি সাধারণ মানুষরাই কেবল মানুষের জন্য ভাবে করে, কিন্তু সেদিন অমন দেবতুল্য মানুষকে নিজের চোখের সামনে বসে থাকতে দেখে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম এই জমিদারের আওতায় ওই গ্রাম বেশ সুরক্ষিত, কিন্তু এত ভালো মানুষ সেখানে থাকা সত্ত্বেও কিভাবে এমন বিপদ এসে পড়ল? গ্রামের মানুষের প্রাণ সংশয় ঘটল কিভাবে? না না, আমাকে তো ব্যাপারটাকে খতিয়ে দেখতেই হবে। সেদিন ওনারা দুজনে রাতে ওই শতরঞ্চির উপরে শুয়েই ঘুমিয়ে পড়লেন। রাতে আহার হিসেবে কেবল জল আর বাতাসা ব্যতীত আমি তাদেরকে কিছুই দিয়ে উঠতে পারিনি। একজন গরিবের ঘরে এর থেকে আর কি বা বেশি থাকতে পারে বলো তোমরা? এই কারণেই আমি এটুকুরই মধ্যে দিয়েই তাদেরকে সন্তুষ্ট করার সুযোগ খুঁজে নিয়েছিলাম। তারা ঘুমিয়ে পড়লেও আমি ঘুমোতে পারলাম না। সারা রাত জেগে কাটিয়ে দিলাম, কেবল পায়চারি করতে থাকলাম আর গোটা ব্যাপারটা সম্পর্কে নানান জিনিস ভাবতে শুরু করলাম। কি করব কিছুই ভেবে কুল করতে পারলাম না। রাত কেটে গেল। ভোরের সূর্য আকাশে উঁকি দিল। সূর্যের প্রথম কিরণ এসে পড়ল আমার চোখের উপরে। কখন যে চোখটা লেগে গেছিল হুঁশ ছিল না। আমি তড়িঘড়ি উঠে পড়লাম। এরপরে ওনাদের দুজনকেও ডেকে দিলাম। তারপরে পোঁটলা পুরলিশ হাতে নিয়ে এগিয়ে চললাম ওই গ্রামটার দিকে। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে গ্রামের পথঘাট একেবারে কর্দমাক্ত হয়ে গিয়েছিল। সেই পথ পেরিয়েই কোনো রকমে হাঁটতে হাঁটতে আমরা তিনজনে মিলে পৌঁছালাম গ্রামের একেবারে সীমান্তে। তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। গ্রামের পরিবেশে ঝিঁঝি পোকার ডাকের শব্দ পরিষ্কার কানে আসতে লাগলো। বুঝতে পারলাম রাত অনেক হয়েছে। এগিয়ে চললাম।
এরপরে একটা জায়গায় সেই চোখটা স্থির হয়ে গেল আমার। আপনি থেমে গেলেন কেন? ওখানে দাঁড়িয়ে আপনি কি দেখেছিলেন ঠাকুরমশাই? একটা গাছ নজরে পড়ল, যেটির শাখা প্রশাখাগুলি বড়ই বিচিত্র প্রকৃতির। মনে হচ্ছিল যেন ওখানে কারোর অবস্থান রয়েছে, অর্থাৎ ওখানে কেউ থাকে, কারোর উপস্থিতি রয়েছে। এই যেমন ধরো কোনো অপদেবতা বা পিশাচ, এই জাতীয় আর কি। তা আপনি কি কিছু অনুভব করতে পেরেছিলেন ঠাকুরমশাই? বুঝতে পেরেছিলাম বলতে একখানা গন্ধ আমার নাকে এসেছিল। সে গন্ধ বড়ই অন্য ধরনের। আষ্টে গন্ধের সাথে একটা চামড়া পোড়ার গন্ধ ভেসে আসছিল বই কি। তারানাথের কথা শুনে ওখানে উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে গেলেন। তবে তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, আমি সেদিন বিষয়টি আন্দাজ করতে পেরেও কাউকে কিছুই বলিনি। এরপরে আমি জমিদার মশাইকে দু এক কথা বলতে যাব, তার আগেই তিনি বললেন, বাবা, আপনি আমার জমিদার বাড়িতেই থাকবেন, ওখানে থেকেই আপনি আপনার কাজ করবেন। আপনি আমার কথায় এত দূরে ছুটে এসেছেন, তাই আমি একেবারেই আপনার সেবায় কোনো ত্রুটি রাখতে চাই না। দয়া করে আমাকে না করবেন না। তা বেশ, তো আমি না হয় আপনার বাসাতেই উঠব। তবে একটা কথা ছিল জমিদার মশাই। কি ব্যাপার বলুন তো বাবা? আপনি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছেন? ধুনোর গন্ধ পেতেই মা মনসা কেমন হাজির হয়ে গেলেন। আমি তো এই ধরনের কোনো কথার উল্লেখও করিনি, তাহলে উনি এই ধরনের কথাখানা বললেন কেন? এ মা, না না, আছি, এসব আপনি কি বলছেন? আমি কেন শুধু শুধু আপনাকে সন্দেহ করতে যাব? একেবারেই নয়। আমি শুধু বলছিলাম, দয়া করে আমাকে সবটা পরিষ্কারভাবে জানাবেন। এই গ্রামের কেউই কিছু লুকোবেন না, তাহলে রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে খামোখা অনেক বেশি দেরি হয়ে যাবে আর কি। আমাকে এই গ্রামটি পরিদর্শন করেও তো দেখতে হবে, তবে তো আমি আসল বিষয়টা জানতে পারবো। তবে সত্য কখনো লুকোনো থাকে না, সেটা ঠিকই বেরিয়ে পড়বে, আমার চোখে পড়েই যাবে। দেখলাম জমিদার মশাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। ব্যাপারটা যে সন্দেহজনক সেটা ভালোই আন্দাজ করতে পারলাম। এরপরে আমি আর সেখানে কথা বাড়ালাম না। ওদিকে ওঝা বলে উঠল, বেশ, আপনি তবে জমিদার মশাইয়ের সাথে বাড়ির দিকে এগিয়ে যান। আমি কালকে এসে আপনাকে ওই ডোবাটি দর্শন করতে নিয়ে যাব। কেমন বাবা? আমি হাত নেড়ে সায় দিলাম। এরপরে জমিদারের সাথে তার বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়িতে গিয়ে দেখি উনি একেবারে এলাহি আয়োজন করে রেখে দিয়েছেন। আমাকে বিশ্রামের জন্য একটি ঘর খুলে দিলেন। এরপরে আমি সেই ঘরে প্রবেশ করে বিশ্রাম করতে না করতেই রাতের খাবার এসে হাজির হলো। সেসব পেট পুড়ে খেয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। সেদিন আর অত বড় জমিদার বাড়িটি খুঁজে দেখার মতন শারীরিক অবস্থা আমার ছিল না, তাই আমি খাটে শুয়ে পড়লাম। দেখলাম আস্তে আস্তে ওই বাড়ির আলোগুলো কমে এলো। রাত তখন বেশ গভীর। ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে কখন যে চোখটা লেগে গেছিল হুঁশই নেই। আমি ঘুমিয়ে পড়লাম। এমন সময়ে একটি নুপুরের শব্দ পেয়ে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসে পড়লাম। এদিকে ওদিকে দেখলাম কেউ নেই। মাথায় চিন্তা নিয়ে শোয়ার কারণে আমার ঘুমটা বেশ পাতলাই হয়ে গেছিল বলতে পারো। তাই সামান্য একটু আওয়াজ হওয়ার সাথে সাথেই ঘুমটা হুট করে ভেঙে গেল। আমি দরজাখানা খুলে বাইরে আসতেই দেখি কেমন একটা ধোঁয়াশা ঘেরা পরিবেশ। একটা নারী মূর্তি এগিয়ে যাচ্ছে। আমি স্বপ্ন দেখছি না বাস্তব কিছুই আন্দাজ করতে পারলাম না। কেবল সেই নারী মূর্তির পিছু করতে লাগলাম। এরপরে জমিদার বাড়ির চৌকাঠ পেরিয়ে নামলাম ঘাসের ওপরে। মেঘটা গর্জে উঠল। আমিও এগুতে থাকলাম। কিছুটা দূরে যাওয়ার পরই দেখলাম সেই ধোঁয়াশাপূর্ণ পরিবেশের মধ্যে থেকে বেরিয়ে আসছে একটা গাছের ডাল। ধীরে ধীরে সেই ডালের সারি বেয়ে গোটা বৃক্ষটিকে দেখতে পেলাম। আমি হাঁ করে গোটা ব্যাপারটা দেখতে থাকলাম। দেখি একটি মেয়েকে জোর করে কিছু পেয়াদা নিজের সাথে করে নিয়ে আসছে। মেয়েটির হাত পা দড়ির সাহায্যে বেঁধে দেওয়া হয়েছে। তারা মেয়েটিকে নিয়ে এসেই ফেললো ওই গাছটির সামনে।
মেয়েটি হাত জোর করে কাকুতি স্বরে বলতে থাকলো, জমিদার বাবু, ছেড়ে দিন আমাকে। আমার ওই পুরো ভাবটা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। কেন আমাকে এইভাবে ডাইনির মতো মিথ্যে মোড়কে মুড়িয়ে পুড়িয়ে মারতে চাইছেন? আপনি তো আমাকে ভোগ করেছেন, যথেচ্ছভাবেই ভোগ করেছেন। আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি সেদিকে না তাকিয়ে এক অবলা মেয়েকে কেবল রূপের আকর্ষণে মোচে তাকে নিজের করবার আপ্রাণ চেষ্টা করে গেছেন। আর এটা যে মেয়েটির সম্ভ্রমে আঘাত করেছে, সেদিকে আপনি একবারের জন্যও চেয়ে দেখেননি। এত কিছুর পরেও যখন হলো না, তখন নিজের সম্মান বাঁচাতে সেই মেয়েটাকেও সকলের চোখে ডাইনি সাজিয়ে পুড়িয়ে মেরে নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন কেন? আমার ভালোবাসায় কি কোনো খুঁত হয়ে গেছিল? আপনি যে একটি স্ত্রীকে কোনো দিনও সন্তোষের নজরে দেখতে পারেন না, সেই কথা কি কেউ জানে? আমি থাকা সত্ত্বেও আপনি আরো একাধিক মেয়ের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত ছিলেন। সেটা আমি জেনে ফেলায় আজকে এভাবে আমাকে পথ থেকে সরিয়ে দিতে চাইছেন, তাও আর মিথ্যে চক্রান্ত করে। কেন বলুন, কেন আমাকে এভাবে মারবেন না? না জমিদার বাবু, দোহাই আপনার, আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি না থাকলে আমার ওই বুড়ো বাপটার কি হবে বলতে পারেন? ছেড়ে দিন, দয়া করুন আমায়। আমি এতক্ষণ কেবল ওই মেয়েটির মুখটাই দেখতে পাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার চোখের সামনে ভেসে উঠল এক পুরুষের চেহারা। সেটা দেখা মাত্রই আমি চমকে উঠলাম। এ কি, এ যে জমিদার প্রতাপনারায়ণ, সেই তার মানে সব কিছুর জন্য দায়ী? সর্বনাশ, এ যে সর্ষের মধ্যেই ভূত। তার মানে এতক্ষণ ধরে ওই শয়তান জমিদার আমার সামনে কেবল ভালো মানুষ হওয়ার অভিনয় করে গেছে। আমার কেন, গোটা গ্রামের চোখে আজও তিনি সমানে ধুলো দিয়ে চলেছেন। কি অবস্থা! হে মা, এ তুমি কি দেখালে আমাকে? এই পেয়াদারা, তোরা সরে যা দেখিনি, একে আমি শায়েস্তা করব। বড্ড বেশি মুখ খুলছে এর। এবার এর মুখটা দেখছি আমাকেই বন্ধ করতে হবে, না হলে আর কোনো গতিও নেই। এই বলে সেই জমিদার সেদিকে এগিয়ে যেতে লাগলেন। মেয়েটির সামনে এসে তার চুলের মুঠি ধরে তাকে দাঁড় করালেন। এরপরে মেয়েটির মুখের কাছে এগিয়ে এসে বললেন, নির্মলা, জমিদারি রক্ত বইছে আমার শরীরে। আমি একটিতে কেনই বা সন্তুষ্ট হতে যাব? আমি হাজারো মেয়ের সাথেও যদি সহবাস করি, তাহলেও তোর মতন বস্তির মেয়ের মুখে সেই কথা সাজে না। জানবি, তুই জমিদারকে প্রশ্ন করছিস? এত আসপদ্দা তোর! জানবি, তোকে আমি স্পর্শ করেছি বলে এই জন্মে তুই উদ্ধার হতে পেরেছিস, না হলে তোকে লোকে লুটে পুটে খেত। তোদের কি ক্ষমতা ছিল রে যে তোরা এত বড় বড় কথা বলিস? তোর বাপকে যদি আমি মোড়লের পদে না বসাতাম, তাহলে আজকে তোরা না খেতে পেয়ে মরতিস। কিন্তু এক হাতে দিলে অন্য হাতে যে আমি সেটা ফেরত নিয়ে নি রে নির্মলা। তাই আমি তোর বাপকে যা দিয়েছি তার বিনিময়ে আমি তোকে নিয়েছি, তোকে ভোগ করেছি। কটা রাতি বা তুই আমার রঙিন করতে পেরেছিস বল? আমি তো তোকে যত্নেই রেখেছিলাম, কিন্তু তুই তো বাড়াবাড়িটা করে ফেললি। কেন আমার সব গোপন কথা আমার স্ত্রীকে বলতে ছুটলি? আর যাবি তো যা, আমাকে জানিয়ে চোখ রাঙিয়ে যাওয়ার কথা ভাবলি বা কি করে? তুই কি ভাবলি তোর মতন একটা নিচু শ্রেণীর মেয়ের সব কথা আমার স্ত্রী বিশ্বাস করে নেবে? কোনোদিনও না। আমার ডান হাত জানে না রে আমার বাঁ হাত কি করে। তাই তোকে তো পথের থেকে এবারে সরাতেই হবে নির্মলা, না হলে তুই তো আমার সব পর্দা ফাঁস করে দিবি। নির্মলা চোখ লজ্জায় আর রাগে ক্রমে লাল হয়ে যেতে শুরু করলো। মেঘটা আবারও গর্জন করে উঠল।
নির্মলা সেই রক্তচক্ষু নিয়ে জমিদারের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমাকে মেরে তুই কোনোদিনও পার পাবি না জমিদার। তন্ত্র মন্ত্র কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। তুই এই শরীরটার ক্ষতি করতে পারবি শুধু, কিন্তু আত্মাকে কিভাবে আটকাবে? আত্মাকে আটকে রাখার ক্ষমতা তোর মতন কাপুরুষের নেই। নিজের অত্যাচারের মাসুল গুনতে থাক, আর কত মেয়ের সর্বনাশের কারণ হবি তুই। মনে রাখিস, যে বীজ বইবি গাছটাও ঠিক তেমনই বেরোবে। তাই আজকে যে পাপ তুই করছিস, সেই পাপের শাস্তি আজীবন তোকে ভোগ করতে হবে। তোর নিজের হাতে না মেরে আমি মুক্ত হব না, কিছুতেই না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। মেয়েটার আগে গর্জাতে শুরু করলো, হুঙ্কার ছাড়তে লাগলো সে। কিন্তু জমিদারের পেয়াদারা সকলে মিলে তাকে ওই গাছের সাথে শক্ত করে বেঁধে দিলে। এরপরে আগুন লাগিয়ে দিল গোটা শরীরে। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো তার গোটা শরীরটা জ্বলতে থাকলো, আর ওই আগুনের মধ্যে থেকে ভেসে আসতে লাগলো নির্মলার আকণ্ঠ আর্তনাদ। আমি ফিরবো, আমি। জ্বলে গেল আমার সারা শরীরটা, পড়ে গেল। কি কষ্ট, পারছি না। বাঁচাও আমাকে, বাঁচাও। ওদিকে দেখলাম জমিদার সহ পেয়াদারা সেই দৃশ্য দেখে খিলখিলিয়ে হেসে চলেছে। নির্মলার শরীরটা পুড়ে গেল। এমন সময়ে বৃষ্টি নামায় আগুনটা হঠাৎ করে নিভে গেল। ফলে ওই আধ পোড়া শরীরটাকে গাছের থেকে নিচে নামিয়ে পেয়াদারা এগিয়ে যেতে লাগলো সামনের কালো ডোবাটার দিকে। ডোবাটির জল ছিল কালো, পাঁকের কারণে জলের রং কালো হয়ে গিয়েছিল। ওইদিকে যে মানুষজন একেবারেই ঘেঁষে না, সেটা ছিল এক প্রমাণিত সত্য। দেখলাম পেয়াদারা নির্মলার আধ পোড়া দেহটাকে জমিদারের আদেশে ওই ডোবার মধ্যে ফেলে দিল। এরপরে এগিয়ে এলো জমিদারের কাছে। তিনি বললেন, বাস, আমাদের কাজ শেষ। এবারে গ্রামের কেউ যদি কিছু বলেও তবে বলবি মেয়েটির খোঁজ পাইনি, সে কোথাও একটা পালিয়েছে। লোকে ভাববে ও মুখ কালো করে পালিয়েছে অথবা আত্মহত্যা করেছে। আমার কথাই এই গ্রামের শেষ কথা। আর নির্মলার বাপকে কিছু টাকা দিয়ে চিরকালের জন্য এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে দিবি। আমি কালকেই তোদের হাত দিয়ে টাকাগুলো পাঠিয়ে দেবো। এরপরে দেখলাম ওনারা তিনজন কেমন যেন এক ধোঁয়াশার মধ্যে গায়েব হয়ে গেলেন। আমি আর কাউকে দেখতে পেলাম না। ওইখানে দাঁড়িয়ে এই স্বপ্ন দেখছিলাম নাকি সেই সব কিছুই সত্যি ছিল, এসবের কোনোটাই আমি ঠিক আন্দাজ করে উঠতে পারছিলাম না। এমন সময় মনে হলো আমার মাথাটা কেমন ভার হয়ে আসছে। আমি আর টাল সামলাতে পারলাম না, ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি জমিদার ভিটেতে নিজের ঘরে শুয়ে রয়েছি, আর আমার সামনে রয়েছে জমিদার মশাই সহ আরো কয়েকজন। আমি চোখ মেলে তাকাতেই খাটের উপরে উঠে বসলাম, আর সাথে সাথে জমিদার মশাই বলে উঠলেন, আপনি উঠছেন কেন? এ বাবা, আপনি অসুস্থ, আপনি বিশ্রাম করুন। আপনি কাল রাতের বেলা এমন ঝড় জলের মধ্যে হঠাৎ ওই ডোবার দিকে কেন গিয়েছিলেন জানতে পারি? জমিদারের প্রশ্নটি করবার সাথে সাথেই আমার সব কথা মনে পড়ে গেল। আমি গতকাল রাত্রে কি কি দেখেছিলাম সবটাই যেন চোখের সামনে একেবারে পরিষ্কার হয়ে যেতে শুরু করলো। আমি সবটা বুঝেও চুপ করেই রইলাম, কিন্তু কিছু তো একটা বলতেই হতো, না হলে সন্দেহের তীরটা যে আমার দিকেই আসতো। এই কারণেই আমি বললাম, ও কিছু না, আসলে আমি আপনাকে বলেছিলাম না যে আমি গ্রামটা রাতের দিকে পরিদর্শন করতে পারবো, তাই বেরিয়েছিলাম আর কি। আমি যখন বেরিয়েছিলাম তখন ঝড় বৃষ্টি শুরু হয়নি, পরে হয়েছিল। এই কারণেই আমি তখন আর ফিরতে পারিনি। আর ওখানে হঠাৎ কি দেখে জ্ঞান হারিয়েছিলাম সেটাও ঠিক খেয়াল নেই। আসলে সারাদিনের ধকলের ফলে ক্লান্তির থেকেই বোধহয় মাথাটা টলে গেছিল। আমি এখন একেবারেই ঠিক আছি, কোনো অসুবিধা নেই। আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার মশাই।
জমিদার মশাই হাসি মুখে ঘর থেকে বেরিয়ে যাবেন এমন সময়ে ওঝা এসে হাজির হলো। আমি তো দেখে একেবারে অবাক, এরকম অসময়ে আবার সে এসে হাজির হয়েছে কেন। ওঝা দম না ফেলেই এক নিঃশ্বাসে বলে গেল, জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে। কালা আর নেপালের মৃতদেহ পাওয়া গেছে ওই ডোবার জলে, তাড়াতাড়ি আসুন। আমি এদেরকে ঠিক চিনতাম না। ওঝার কথায় আমি ওদেরকে অনুসরণ করতে করতে পৌঁছে গেলাম সেই ডোবার সামনে। দেখি কালা আর নেপাল আর কেউ নয়, সেই দুইজন বিশ্বস্ত পেয়াদা যারা জমিদারের কথায় নির্মলাকে শেষ করেছিল। বিষয়টি আমার চোখের সামনে আসতেই সবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতে শুরু করলো। আমি একটি ঘটনার সাথে আর একটির মিল খুঁজে বের করতে থাকলাম। সবটাই জলের মতন পরিষ্কার হয়ে গেল। আমি ওখানে দাঁড়িয়েই একবার জমিদার মশাইকে উদ্দেশ্য করেই বলে বসলাম, আপনি নির্মলা বলে কাউকে চেনেন জমিদার মশাই? নির্মলার নামটি শোনার সাথে সাথেই দেখলাম জমিদারের চেহারার রং একেবারে উড়ে গিয়েছে। তিনি আমতা আমতা করতে শুরু করলেন, আপনি কিভাবে নির্মলাকে চিনলেন? সে তো সে তো এই গ্রামেই থাকে না, সে তো চলে গেছিল। আপনি কি তাকে দেখেছেন নাকি? আমি এবারে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে গেলাম জমিদারের দিকে। তারপরে বললাম, বলুন না, আপনি কি তাকে চেনেন? আমি এখানে নয়, অন্য জায়গায় গিয়ে আপনাকে বলবো। এই, এদের দেহগুলোর সৎকারের বন্দোবস্ত করো, বুঝলে? এরপরে জমিদার মশাই আমাকে সাথে নিয়ে পাশের জঙ্গলে এলেন। জায়গাটা ছিল বেশ নির্জন। উনি আমাকে সব কথাই বললেন, তবে আমার দেখা ঘটনার সাথে ওনার বলা ঘটনাটির এক ফোঁটাও মিল ছিল না। উনি ওনার ঘটনায় নির্মলাকে একটা খারাপ মেয়ে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছিলেন। ওনার ওই মিথ্যাবাদী চরিত্রটি দেখে আমি আর সহ্য করতে পারলাম না। সাথে সাথে আমি আমার দেখা ও জানা ঘটনাটির কথা তার সম্মুখে উল্লেখ করে ফেললাম। আর সাথে সাথে পরিস্থিতি হিতে বিপরীত আকার ধারণ করল। তখন বেলা অনেকটাই পড়ে এসেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল খেয়াল নেই। আমার মুখে এই কথাগুলো শুনে উনি আমার উপরেও চড়াও হতে চাইলেন। দেখলাম উনি ওনার কোমর বন্ধনীর ভিতর থেকে একটা ধারালো ছোরা বার করেছেন। সেটাকে আমার দিকে তাক করে বললেন, সাবধান, আমার নাম প্রতাপ নারায়ণ। আপনি যখন সত্যিটা জেনেই ফেলেছেন, তখন আপনাকেও যে এবার পথ থেকে সরে যেতে হবে, না হলে যে আর কোনো উপায় নেই। আমি কিছুতেই এই সত্য বাইরে প্রকাশিত হতে দেব না। এতে আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। তাই আমি কোনো মতেই এই কাজ করতে দেব না। সে যেই হোক না কেন, কাউকেই দেব না। আপনাকেও এবারে না চাইতেও আমাকে পথের থেকে সরিয়ে ফেলতেই হবে। আমার কাছে সেদিন নিজের আত্মরক্ষার কোনো সরঞ্জামই ছিল না। ফলে আমি কি করব কেই খুঁজে পাচ্ছিলাম না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো। আর ওই মুহূর্তে কোনো মন্ত্রপাঠ করে জমিদারের ওই পদক্ষেপকে অকেজো করে দিতেও পারছিলাম না। ফলে আমার মাথায় আগুন চড়ে গেল। আমি বললাম, আপনার এই অভিসন্ধি কোনোদিনও সফল হবে না জমিদার মশাই। কারণ ওপরে ভগবান রয়েছেন, তার কাছে সকলেই ন্যায্য বিচার পাবে। আপনি সকলের চোখে ধুলো দিলেও তার চোখে ধুলো দিতে পারেননি। তার খাতায় সবকিছু তোলা থাকে, সেটা নির্দিষ্ট সময়ে তিনিও মানুষের সামনে তুলে ধরেন। সকলের হিসেব করেন তিনি। আপনি আর কতদিন এভাবে নিরীহ মানুষগুলোকে আপনার সত্য জেনে ফেলার অপরাধে পথের থেকে সরিয়ে দেবেন শুনি? বলুন না, আর কতদিন? পারবেন না। আপনার অন্তিম দিন ঘনিয়ে এসেছে। পাপের ঘড়া এবারে পূর্ণ হয়েছে। এমন সময়ে জমিদারের হাতে এসে লাগলো একটি ঢিল। দেখলাম ওঝা এসে দাঁড়িয়েছেন আমার সামনে। তিনি বললেন, হে জমিদার মশাই, এই গ্রামের সকলে আপনাকে এতকাল দেবতা জ্ঞানে পুজো করে এসেছে।
আর আপনি সেখানে এইরকম ভাবে সকলের বিশ্বাস ভঞ্জন করলেন কেন? আর এই দেবতুল্য মানুষটা কেবল আপনার সম্মান রক্ষার্থে এত দূর থেকে ছুটে এসেছিলেন, আর আপনি সেখানে কিনা তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি আপনাদের সমস্ত কথা গোপনে শুনেছি। ওই পাথরের পিছনে লুকিয়ে ছিলাম আমি, আপনাদেরকে সেটা টের পেতে দিইনি। আর কত মানুষের অভিশাপ বহন করবেন আপনি, আর কত? জমিদার ওঝার বলা কথাগুলি সহ্য করতে পারলেন না। ছোড়াটাকে ওঝার দিকে লক্ষ্য করে ঝুঁড়ে দিলেন। সাথে সাথে ওই ছোড়া গিয়ে বিঁধে গেল ওঝার বুকে। ওঝা চিৎকার করে মাটিতে আঁচড়ে পড়ল। জমিদার মশাই, এ কি করলেন আপনি? আপনি তো নিজের পাপ ঢাকতে কাছের মানুষকেও শেষ করতে দুবার ভাবলেন না। ওঝা যন্ত্রণায় কাতরাতে থাকলেন। ওদিকে জমিদার মশাই পালাতে শুরু করলেন। ওই স্থান ত্যাগ করে তিনি জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলেন। এরপরে তিনি জঙ্গল পেরিয়ে এসে পড়লেন ঠিক ওই কালো ডোবাটির সামনে। আর সেই সময় দেখলাম পরিবেশটা একেবারে বদলে যেতে শুরু করল। ডোবার জল উত্থাল পাতাল করতে আরম্ভ করলো। মনে হলো যেন কেউ ওই ডোবাটির ভেতর থেকে উঠে আসছে। এমন সময় মেঘ ডাকলো, জোরে জোরে বাজ পড়তে শুরু করলো। আর দেখলাম ডোবাটির জলের ওই আলোড়নের মধ্যে থেকে উঠে আসছে একটা পোড়া কালো শরীর। এলো চুলের আড়ালে সেই ভয়ঙ্কর মুখটা পরিষ্কার বুঝতে পারছিলাম। সে আর কেউ ছিল না, সে ছিল ওই নির্মলা। নির্মলা উঠে এলো। ডোবার জল তখনও তোলপাড় করেই চলেছে। ওই ক্ষেত্রটি একেবারে অশান্ত। নির্মলা শরীর থেকে পাক টোপে টোপে পড়তে শুরু করলো। সে এগিয়ে এলো জমিদারের দিকে, তার পথ অবরোধ করে দাঁড়ালো। এরপরে বলল, কিরে জমিদার, কি ভেবেছিলিস তুই পালাবি? আমি তোকে পালাতে দেব? এতকাল ধরে তুই নিজেকে তাবিজ কবচের আড়ালে ওই পিঠের মধ্যে আটক আর সুরক্ষিত করে রেখেছিলিস। এখন কি করবি? এখন আর কিছুই করতে পারবি না তুই। আমি এখন মুক্ত। বলেছিলাম না তোকে আমি ফিরে আসব। দেখ, আমি তো চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি। তোকে না মেরে আমি শান্তি পাবো কিভাবে বলতে পারিস? আমি তো এই দিনের প্রতীক্ষায় ছিলাম। তুই কবে আসবি আর কবে তোকে আমি নিজের হাতে শেষ করব। আজ সেই দিন এসেছে। এবারে আমি তোকে আমার সামনে পেয়েছি। আর আজকে দেখ, আজকে সেই দিন যেদিন তুই আমায় শেষ করেছিলিস। এবার তোকে মরতেই হবে। এবার তোকে কে বাঁচাতে আসবে? তোর ওই দুই সাগরেদকেও তো আমি শেষ করে ফেলেছি। এখন কেবল তুই পড়ে রয়েছিস। তোকে যে শেষ হতেই হবে। আমি দেখলাম সেই প্রেতিনী এগিয়ে আসছে জমিদারের দিকে। কিন্তু জমিদার তখনও ভয় ভীতি ত্যাগ করে এক প্রকার নিজেকে পরম শক্তিশালী মনে করবার চেষ্টা করে যেতে লাগলেন। তিনি বললেন, তুই সেদিকেও আমার কোনো ক্ষতি করতে পারিসনি, আর আজকেও পারবি না, এটা মনে রাখিস। তার কারণ এই বিষয়টা এতটাও সহজ নয়। আমি তোকে সেদিনও নিজের হাতেই শেষ করেছিলাম, আজকেও তাই করব। এই বলেই জমিদার নিজের ভ্রান্ত ধারণা নিয়ে সেদিকে এগিয়ে যেতে থাকেন। একজন প্রেতের শক্তি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। আমি দেখলাম নির্মলার আত্মা তার ধারালো নখের সাহায্যে জমিদারের গলার নলিটা কেটে দিল। এরপরে পাশে পড়ে থাকা জমিদারের আনা সেই ধারালো ছোড়াটি হাতে তুলে নিয়ে সেটির সাহায্যে তার গলাটা কেটে দিল। জমিদারের কাটা মুন্ডুটা গড়াতে গড়াতে গিয়ে পড়ল ওই কালো ডোবার ভিতরে।
আর তার কাটা ধরটির থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। সেই রক্তে স্নান করতে লাগলো নির্মলার প্রেত। আমি সাধনার দ্বারা অধিকৃত কোনো শক্তিকেই সেদিন কার্যকরী করে উঠতে পারিনি, কারণ নির্মলার সাথে যা যা ঘটেছিল সেটির প্রতিশোধ নিতে দেওয়াটাই আমি সঠিক কাজ বলে মনে করেছিলাম, তাই আমি তাকে বাধাও দিইনি। এখানেই থামলেন তারানাথ। এরপরে কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এরপরে কি হলো ঠাকুরমশাই? তারানাথ মাথাটা নুইয়ে রইলেন। এরপরে কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, এরপরে কি? এরপরে যা হয় সেটি হয়েছিল। নির্মলার আত্মা আমার চোখের সামনে একটা সাদা আলোর রশ্মির মধ্যে ধীরে ধীরে গায়েব হয়ে গিয়েছিল। তার আর কোনো হদিশ আমি পাইনি। তবে সেই দিন তার ওই মুক্তির আনন্দ আমার হৃদয়কেও স্পর্শ করে গিয়েছিল, কারণ ওই মুক্তির আনন্দের মধ্যে এক পবিত্রতার শান্তি লুকিয়েছিল। একটি নারী নিজের প্রতি হওয়া অত্যাচারের বিচার পেয়েছিল সেদিন। এতকাল ধরে যে প্রতিশোধের আগুন তার অন্তরটিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছিল, সেটির হাত থেকে সে চিরতরে নিস্তার লাভ করেছিল। তবে এই আনন্দের সাথে দুঃখও আমার হৃদয়কে বিদীর্ণ করেছিল বইকি। আমি ওঝাকে বাঁচাতে পারিনি। গ্রাম ছেড়ে বেরোনোর আগে আমি গ্রামবাসীদেরকে এই সত্যের সাথে পরিচয় করিয়ে দিয়েই এসেছিলাম। হয়তো দৈবিক ইচ্ছেতেই ঘটেছিল সবটা। তারা প্রত্যেকেই আমার বলা কথাগুলি বিশ্বাস করেছিল। এরপরে আমি নিজেই গায়ে ফিরে এসেছিলাম। তবে এই বিষয়ে আর কোনোদিনও কিছু জানতে পারিনি। ব্যাস, এইটুকুই ছিল সেই কাহিনী। তা কেমন লাগলো তোমাদের এই কাহিনী বলো? তারানাথের বক্তব্য শেষ হতেই কিশোরী ও বিভূতি একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারা নির্বাক চলচ্চিত্রের মতো বেশ কিছুক্ষণ ওই পরিস্থিতিটিকে গিলে চলেছিল। এরপরে হঠাৎ করেই কিশোরী বলে উঠল, খুব ভালো, বরাবরের মতন অসাধারণ লেগেছে ঠাকুরমশাই। সত্যি এতক্ষণ ধরে যা শুনলাম তার তো কোনো কাহিনী নাকি সত্যি সেটাই আন্দাজ করে উঠতে পারছিলাম না। ওরা সেদিন কেউই তারানাথকে বেশি ঘাটাতে চাইল না। তারানাথের ওই বিমর্ষ চেহারাটি তার মনের মধ্যে চলতে থাকা ব্যথাগুলি স্পষ্ট প্রমাণ বহন করে চলেছিল। তাই তারা কেউই আর ওই বিষয়ে কথা না বাড়িয়ে যে যার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। সেদিন ওদের বাড়িতে পৌঁছতে অনেক রাত হয়ে গিয়েছিল। ওদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়েই চলেছিল। তবে আবারও কোনো নতুন গল্প শোনার ঝোঁকটা কিন্তু এক প্রকার থেকেই গিয়েছিল, তা বলাই বাহুল্য। শেষ হলো সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও জল পিশাচির আতঙ্ক। কেমন লাগলো আজকের গল্পটি? আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ফিরে আসবো আরও একটি গল্প নিয়ে। দেখা হবে খুব শীঘ্রই দি হন্টেড হারমোনিজের পর্দায়।